প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিপন স্যারের পক্ষ থেকে তোমাদেরকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল R&S খান বাংলা পাঠশালাতে। আজকের শ্রেণী পাঠে রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিখ্যাত গল্প রেইনকোট, লেখক আখতারুজ্জামান ইলিয়াস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই জানো যে আসলে গল্পটি অনেক বড়, প্রায় পাঠ্য বইয়ের ৬-৭ পেজ মতো আছে। তা আমরা পুরো গল্পটি এখানে উপস্থাপন করেছি এবং যে শব্দগুলি তোমাদের কাছে দুর্বোধ্য সেগুলি আমরা লাল কালি দ্বারা অর্থ বিশ্লেষণ করে দিয়েছি এবং যে বাক্যটি অর্থাৎ লাইনগুলি তোমাদের পরীক্ষায় আসার মতো অনুধাবনের জন্য সেগুলি আমরা নীল কালি দ্বারা উল্লেখ করে বিশ্লেষণ করে দিয়েছি। প্রথমেই রেইনকোট গল্পটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এখানে যিনি নায়ক অর্থাৎ মেইন চরিত্র সেটি হচ্ছে একজন লেকচারার অর্থাৎ প্রফেসর নুরুল হুদা। যদিও লেকচারার এবং প্রফেসরের পার্থক্য অনেক, তারপরেও এখানে সবাইকে প্রফেসর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাহলে প্রফেসর নুরুল হুদা মূলত তার এই চরিত্রটি আখতারুজ্জামান ইলিয়াস নিজের মতো করেই বর্ণনা করেছেন, অর্থাৎ গল্পটি উত্তম পুরুষে লেখক নিজেই উপস্থাপন করেছেন এবং চরিত্রটি হচ্ছে নুরুল হুদা। আমরা দেখব এখানে নুরুল হুদা কিভাবে তার শ্যালকের রেইনকোট অর্থাৎ মুক্তিযোদ্ধার একটি রেইনকোট গায়ে দিয়ে নিজের মধ্যে মুক্তিযোদ্ধার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওঠে, সেই কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ রেইনকোট মূলত এখানে একটি চেতনার প্রতীক হিসাবে উপস্থাপন করা হয়েছে। ভোর রাত থেকে বৃষ্টি, বৃষ্টির ঝমঝম বল অর্থাৎ শব্দ। এই বৃষ্টির মেয়াদ আল্লাহ দিলে পুরো 3 দিন, অর্থাৎ লেখক যেখানে বর্ণনা করছেন সেই সময় 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। কারণ শনিতে 7, মঙ্গলে 3 আর সব দিন দিন। আসলে এখানে একটি খনার বচনকে উপস্থাপন করেছেন। আগেকার মানুষেরা বিশ্বাস করত যে শনিবারে যদি বৃষ্টি শুরু হয়, যেহেতু সপ্তাহের প্রথম দিন, সেজন্য বৃষ্টিটা 7 দিন ধরে থাকে। আর মঙ্গলবার সপ্তাহের মাঝখান, সেজন্য এই মঙ্গলবারে বৃষ্টি শুরু হলে 3 দিন থাকে, আর বাদ বাকিগুলি হচ্ছে 1 দিন করে। এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ সাধারণ বক্তব্য। স্পেসিফিক ক্লাসিফিকেশনও আছে, অর্থাৎ বিশেষ বক্তব্য অর্থাৎ শ্রেণী বিন্যাস আছে। যেমন মঙ্গলে ভোর রাতে হইল শুরু, 3 দিন মেঘের গুরু গুরু শব্দ। তারপর বুধের সকালে নামলো জল, বিকালে মেঘ কয় এবার চল। বৃহস্পতি শুক্র কিছু বাদ নাই, অর্থাৎ দিনে বৃষ্টি দিনের দিন চলে যায় আর কি। কিন্তু এখান থেকে ভুলে গেছে, যেটুকু মনে আছে পুরো বেড কাভারের নিচে গুটি ছুটি মেরে শুয়ে আর এক পশলা ঘুমিয়ে নেওয়ার জন্য তাই যথেষ্ট। তার মানে এখন সেই জেনারেল স্টেটমেন্ট চলছে না, বৃষ্টি যেন থামতে চাইছে না। অন্তত 3 দিন ফুটফাট গুলির আওয়াজ বন্ধ, অর্থাৎ যে 3 দিন বৃষ্টি হচ্ছে সেই 3 দিনে কোনো গুলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পাকিস্তানি বাহিনী বা মুক্তি বাহিনীর যে গুলাগুলির শব্দ সেটি আর পাওয়া যাচ্ছে না। অতএব বাদলায় বারুদ বন্দুক একটু কি জিরিয়ে নেবে না, এটা হচ্ছে নুরুল হুদার নিজস্ব একটি মনের কথা আর কি, মনের কথা। এই কটা দিন নিশ্চিন্তে আরাম করো। তার হলো কই মানে আরাম করা হলো কই, কেন হলো না? কারণ তার একটা কথা মনে আছে যে ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, অর্থাৎ মানুষ যা প্রার্থনা করে আল্লাহ সেটা মীমাংসা করে দেয়। এমন চমৎকার বাদলায় সকালে দরজায় প্রবল কড়া নাড়া শেষ হেমন্তের শীত পর্দা ছিঁড়ে ফালা করে ফেললো, সব ভেস্তে দিল। অর্থাৎ এই যে দরজায় যে কলিং বেলে যে শব্দ অর্থাৎ কড়া নাড়া যে শব্দ, সেটি তার এই ঘুমকে একেবারে বানচাল করে দিল, ভেস্তে দিল। অর্থাৎ মিলিটারি আস্তার ঘরে, মানে নুরুল হুদা যেহেতু সবসময় ভয়ে থাকতো, সেজন্য এই দরজার কড়া নাড়াটাকে সে ভাবছে মিলিটারি আসছে। আল্লাহুম্মা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, অর্থাৎ বিপদ আসলে মুসলিমদের মধ্যে এই দোয়া দরুদটি পড়া হয়। পড়তে সে দরজার দিকে এগোয়। এই কয়েক মাসে কত সূরা সে মুখস্থ করেছে। রাস্তায় বেরোলে 5 কালেমা, অর্থাৎ মুসলিমদের যে আল্লাহর প্রতি যে বিশ্বাস সেটিকে কালেমা বলা হয়। সেই 5 কালেমা সবসময় ঠোঁটের উপর রাখে। কোনো দিক থেকে কখনো মিলিটারি ধরে, তবু একটা না একটা ভুল হয়েই যায়।
দোয়া মনে হলো ঠিকই, কিন্তু টুপিটা মাথায় দিতে ভুলে গেল। অর্থাৎ তখনকার সময় দোয়ার উদ্দুর পড়া মাথায় টুপি দেখলে হয়তোবা অনেকের বিশ্বাস ছিল যে পাকিস্তানিরা হয়তো মুসলিমদেরকে কিছু বলবে না, এই জন্য সে মূলত টুপির কথা এখানে উল্লেখ করেছে। সিটকিনি একটা খিল এবং কাঠের ডাসা খুলে দরজার কপাট ফাঁক করতেই বাতাস আর বৃষ্টির ঝাপটায় ঘরে ঢুকে প্রিন্সিপালের পিয়ন। আলহামদুলিল্লাহ, মিলিটারি নয়, মানে যেহেতু মিলিটারি না পিয়ন, সেজন্য সে আলহামদুলিল্লাহ বলছে। পিয়নকে জড়িয়ে ধরে চুমু খেতে ইচ্ছা করছে, কিন্তু লোকটা চিনচিনে গলা গম্ভীর স্বরে হাঁকে, মানে বলে স্যার নে সালাম দেয়া, মানে আপনাকে স্যার সালাম দিয়েছেন। বলেই ভাঙাচোরা গালের খোঁচা খোঁচা দাঁড়িয়ে লোকটা নিজের বাক্যের কোমল শ্বাসটুকু শুষে নেয় এবং হুকুম ছাড়ে, তলব কিয়া আমি জানে হোগা, আভিজানে হোগা, মানে ডাকছে, এখনই আপনাকে যেতে হবে। কি ব্যাপার, বেশি কথা বলার সময় নাই। কলেজে দেয়াল ঘেঁষে কারা বোমা ফাটিয়ে চলে গেছে গত রাতে, মানে মিসক্রিয়ান লোক ইলেকট্রিক ট্রান্সফর্মার तोड़ दिया और ऑक्स जाने का टाइम प्रिंसिपल साहब का कोठी में ग्रेनेड फेंका, गेट तोड़ दिया। যেহেতু মানে তখনকার সময়ে উর্দু মানে প্রচলিত ছিল অনেকটা, আর এই প্রিন্সিপালের পিয়ন ইসহাক মিয়া এখন থেকে মানে ওই যুদ্ধের সময়টায় সবসময় সে উর্দু বলে, এই সেই জন্য সে এই নুরুল হুদার সাথে উর্দুতে কথা বলছে। অর্থাৎ দুষ্কৃতকারী লোক বৈদ্যুতিক ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে, ফিরে যাবার সময় প্রিন্সিপাল স্যারের বাড়িতে গ্রেনেড ছুড়েছে, গেট ভেঙে গেছে। ভয়াবহ কাণ্ড, ইলেকট্রিক ট্রান্সফরমার তো কলেজের সামনে দেয়াল ঘেঁষে, দেয়ালের পর বাগান, টেনিস লন, তারপর কলেজ দ্বারা। মস্ত দালান পার হয়ে ফুটবল ও ক্রিকেট খেলার মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের কোয়ার্টার, এর সঙ্গে মিলিটারি ক্যাম্প। কলেজ জিমনেশিয়ামে এখন মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা মানে মিলিটারি ক্যাম্প অ্যাটাক করা। সামনে দেয়ালে বোমা মেরে এতটা পথ ক্রস করে গেল কি করে, সে জানতে চায়। ক্যাসে, সে জানতে চায় মানে নুরুল হুদা জানতে চাচ্ছে কার কাছে, ইসহাক মিয়ার কাছে, এই ঘটনাটা কিভাবে ঘটলো। ক্যাসে, প্রিন্সিপালের পিয়ন জানবে কি করে। ও আপ হি কহতা, মানে সেটি আপনিই বলতে পারেন। তার মানে ইসহাক মিয়া বলছে আমি তো পিয়ন, আমি কিভাবে বলবো, বরং আপনি বলতে পারবেন। মানে সেই বলবে কি করে, পিয়ন কি তাকে মিসক্রিয়ান্টদের লোক ভাবে নাকি? এখানে মিসক্রিয়ান্ট বলতে মুক্তিযোদ্ধাদের বলা হয়েছে, মানে পাকিস্তানিরা মুক্তিযোদ্ধাদেরকে মিসক্রিয়ান্ট বা রাষ্ট্রদ্রোহী বলতে পারে। ও তার মাথাটা আপনা আপনি নিচু হলে মুখ দিয়ে পানির মতো গড়িয়ে পড়ে। ইসহাক মিয়া বৈঠিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা নেহি। নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়ে ইসহাক বলে আব্দুল সাত্তার মির্ধা का घर जाने होगा, आप अभी आइए। एक कर्नल साहब पहुंच गया, सब प्रोफेसर को इत्तला दिया, फौरन आइए। অর্থাৎ আব্দুল সাত্তার মৃধার বাসায় যেতে হবে, আপনি এখনই আসুন। এক কর্নেল সাহেব এর মধ্যেই চলে এসেছেন, সব প্রফেসরকে ডেকেছেন, তাড়াতাড়ি আসুন। কর্নেলের নেতৃত্বে মিলিটারির হাতে কলেজটা এবং তাকে ন্যস্ত করে ইসহাক বেরিয়ে যায়। রাস্তায় ঘড়ঘড় করতে থাকা বেবি ট্যাক্সির গর্জন তুলে সে রওনা হলো জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে। ইসহাক নিজে এখন মিলিটারি কর্নেল বলেও চলে, তবে ভোরবেলা কলেজের ভেতরে কর্নেল খোঁজ চলে আসায় সে হয়তো ডেমোটেড হয়েছে, অর্থাৎ পদাবনতি অর্থাৎ অধঃপতন হয়েছে, আরো নিচেও নামতে পারে, কিন্তু ক্যাপ্টেনের এদিকে তাকে ঠেলা মুশকিল। মিলিটারি প্রাদুর্ভাবের পর থেকে তাকে দেখে কলেজে সবাই তটস্থ, অর্থাৎ যেহেতু সে আর পাকিস্তান মিলিটারিদের সাথে থাকে ইসহাক মিয়া, সেজন্য তার ভাবটা যেন কর্নেলদের মতো, এবং তাকে দেখে কলেজে সবাই এখন ভয়ে ভয়ে সময় কাটায়। এপ্রিলের শুরু থেকে সে বাংলা কথা বলা ছেড়েছে। কোনো কালে দাদা না পরদাদার ভাইরার মামু না কে যেন দিল্লিওয়ালা কোনো সাহেবের খানসামা ছিল, অর্থাৎ চাকর ছিল, সেই সুবাদে দিন রাত এখন উর্দু বলে। যেতেই হবে, অসময় বৃষ্টিতে ভিজে তোমার হাঁপানির টানটা আবার বইয়ের এসব সোহাগের কথা শুনলে কি তা চলবে? বউ কি প্রিন্সিপালের ধমকের ভাগ নেবে? অর্থাৎ প্রিন্সিপাল যেহেতু ডাকছে, সে তাকে যেতেই হবে।
কারণ বউয়ের এই আদরের কথা শুনলে তার বাসায় বসে থাকলে হবে না। সেজন্য সে বলছে যে প্রিন্সিপালের বা ধমকের ভাগ কি তার স্ত্রী নেবে। এর উপর কলেজে কর্নেল এসেছে, কপালে আজ কি আছে আল্লাহ জানে। ফায়ারিং স্কোয়াডে যদি দাঁড় করিয়ে দেয় তো কর্নেল সাহেবের হাতে পায়ে ধরে ঠিক কপালে গুলি করার হুকুম জারি করানো যায় না। অর্থাৎ কপালে কেন গুলি করার কথা বলছে, যাতে কষ্ট কম হয়। প্রিন্সিপাল কি তার জন্য কর্নেলের কাছে এই তদবিরটুকু করবে না? কোন তদবির? মানে কপালে গুলি করার তদবির। পাকিস্তানের জন্য প্রিন্সিপাল দিন রাত দোয়া পড়ছে, সময় নয় অসময় নয় আল্লাহ দরবারে কান্নাকাটি করে এবং সময় করে কলিগদের গালাগালিও করে। এপ্রিল মাসের মাঝামাঝি প্রিন্সিপাল মিলিটারি বড় কর্তাদের কাছে সবিনয় নিবেদন করেছিল, পাকিস্তান যদি বাঁচাতে হয় তো সব স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যটি এই রেইনকোট গল্পের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নের জন্য, যে এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা। এখানে আসলে আখতারুজ্জামান ইলিয়াস বোঝাতে চেয়েছেন যে, তিনি বলছেন যে লেখক এই পাকিস্তানিদের জন্য এই শহীদ মিনার কেন কাটা। আসলে আমরা বাঙালিরা 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেটা জয়লাভ করেছি, তারই একটি স্মৃতি স্তম্ভ হচ্ছে শহীদ মিনার। আর এই শহীদ মিনারের থেকেই আমরা বাঙালির অনুপ্রাণিত হয়ে আবার কি করেছি, এই 1971 সালে আবার পাকিস্তানিদের সাথে মুক্তিযুদ্ধের জন্য লড়াই করেছি। তো সেজন্য ডক্টর আফাজউদ্দিনের মতো অন্য পাকিস্তানিরাও ভাবে যে এই পাকিস্তানিদের শরীরের কাঁটা হচ্ছে শহীদ মিনার। এইগুলি সরালে বাঙালির চেতনাকে আঘাত করা হয় এবং তাদেরকে দুর্বল করে দেওয়া যাবে। পাকিস্তানের পাকসাপ শরীরটাকে নীরব করতে হলে এসব কাঁটা উপড়াতে হবে। তা মিলিটারি ডক্টর আফাজ আহমেদের পরামর্শ শুনেছে, গ্রামেগঞ্জে যেখানে গেছে প্রথমেই কামান তাক করেছে শহীদ মিনারের দিকে। দেশে একটা কলেজে শহীদ মিনার আর অক্ষত নাই, তা প্রিন্সিপাল তাদের এত বড় পরামর্শ দিল, আর সামান্য এক লেকচারারকে গুলি করার সময় শরীরের আলতু ফালতু জায়গা বাদ দিয়ে কপাল টার্গেট করার অনুরোধটা তারা মানবে না। আবার প্রিন্সিপালকে সে এত সার্ভিস দিচ্ছে তার কলিগের, তওবা মানে প্রিন্সিপাল তাকে কলিগ হিসেবে মানে না, সেজন্য বলছে তওবা। সাবঅর্ডিনেট মানে অধস্তন, জন্য এতটুকু করবে না। প্যান্টের ভেতর পা গলিয়ে দিতে দিতে, অর্থাৎ প্যান্ট পরতে পরতে শেষ হলে রান্নাঘর থেকে বউ বলছে তাড়াতাড়ি চলে এসো, বৃষ্টি শুরু হওয়ার আগে মিরপুর ব্রিজের দিক থেকে গুলির আওয়াজ আসছিল। কখন কি হয় এসব কথা এখন বলার দরকারটা কি? রেডিও টেলিভিশনে হরদম বলছে সিচুয়েশন নরমাল, পরিস্থিতি স্বাভাবিক। অর্থাৎ পাকিস্তানের যে নিয়ন্ত্রিত যে রেডিও, সেখান থেকে বলা হচ্ছে যে বাইরের সব পরিবেশ স্বাভাবিক, দুশ্মনকে সম্পূর্ণ কবজা করা গেছে। এখানে দুশ্মন বলতে যে পাকিস্তানের কাদেরকে বলবে, মুক্তি বাহিনীকে দুশ্মন বলছে, যে কবজা করা গেছে, তাদেরকে আয়ত্তে নেওয়া গেছে, মিসক্রিয়েন্টটা সব খতম, অর্থাৎ দুষ্কৃতকারী যারা রাষ্ট্রদ্রোহী, এখানে মুক্তিযুদ্ধদের তারা বুঝিয়েছে যে তারা সবাই খতম, অর্থাৎ শেষ হয়ে গেছে। প্রেসিডেন্ট দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। কিছুদিন বাদে বাদে তার ভাষণ শোনা যায়, our ultimatum aim remains the same, thus that is to hand over power to the elected representatives of the peoples। অর্থাৎ তিনি প্রায় মাঝে মাঝে রেডিও পাকিস্তানে ভাষণ দেন যে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। সবই তো নর্মাল হয়ে আসছে, বাঙালি ইস্ট পাকিস্তানি গভর্নর, মন্ত্রীরা ইস্ট পাকিস্তানি, সবই তো স্বাভাবিক। এখন বউ তার এসব বাজে কথা বলে কেন? আসমাকে নিয়ে পারা যায়। এসব বাজে কথা বলতে আসমা যে বলছে যে আবারও গোলাগুলির আওয়াজ পাচ্ছে, কিন্তু রেডিওতে বলছে যে আসলে সিচুয়েশন নর্মাল, সবই স্বাভাবিক। তাহলে আসমা এইসব কেন বলতে যাচ্ছে এখন? আসমাকে নিয়ে পারা যায় না, কারণ নুরুল হুদার স্ত্রীর নাম আসমা। এই বৃষ্টিতে শুধু ছাতায় কোলাবে না গো, বউয়ের আরেক দফার সোহাগ শোনা গেল, তুমি বরং মিন্টুর কোটটা নিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মিন্টু হচ্ছে আসমার ছোট ভাই, যে মুক্তিযুদ্ধে গিয়েছে, আর নুরুল হুদা শ্যালক। এই নুরুল হুদাকে এখন তার বউ তার ছোট ভাইয়ের, অর্থাৎ নুরুল হুদার শ্যালকের যে রেনকোট সেটি এনে পরিয়ে দিচ্ছে। আবার মিন্টু বউয়ের ভাইটার জন্য তাকে এক্সট্রা তটস্থ, বাড়তি ভয় থাকতে হয়। বাড়ি থেকে হ্যাঁ
তার মগবাজারের 2 কামরা ফ্ল্যাট থেকেই তো মিন্টু চলে গেল জুন মাসে, অর্থাৎ জুনের 23 তারিখে। এই 23 তারিখে মিন্টু হচ্ছে মুক্তিবাহিনীতে যোগ দিয়েছে। জুলাইয়ের 1 তারিখে সে বাড়ি শিফট করলো। বলা যায় না ওখানে যদি কেউ কিছু আঁচ করে থাকে, ও চলে যাওয়ার 3 দিন পরেই পাশের ফ্ল্যাটে গোলগাল মহিলা তার বউকে জিজ্ঞেস করেছিল, ভাবি আপনার ভাইকে দেখছিলাম। ব্যাস, এই শুনে সে বাড়ি বদলানোর জন্য লেগে গেল হন্যে হয়ে। মিলিটারি লাগার পর থেকে এই নিয়ে 4 বার বাড়ি পাল্টানো হলো, অর্থাৎ নুরুল হুদা 4 বার বাড়ি পাল্টিয়েছে এই মিন্টু মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য। শুনে বুকটা তার ঢিপ ঢিপ পড়ছিল। এবার যদি তার শালার প্রসঙ্গ তোলে, নিরাপত্তার জন্য সে এখানে এসেছে। কলেজ থেকে দূরে, আত্মীয় স্বজন থেকে দূরে, শহর থেকেও দূরে বলা যায়। সে ভেবেছিল নতুন এলাকা, পূর্ব দিকে জানালা ধরে দাঁড়ালে চোখে পড়ে বিল আর ধান ক্ষেত, তাকে বিপদ। এদিকে নাকি নৌকা করে চলে আসে স্টেনগনালা ছোকরার দল, অর্থাৎ মুক্তিযোদ্ধাদের দল। এদিককার মানুষ চোখে খালি নৌকা দেখে, নৌকা ভরা অস্ত্র। এর উপর বউ যদি মিন্টুর কথা তোলে তো অস্ত্র ঢুকে পড়ে তার ঘরের মধ্যেখানে। মিন্টু যে কোথায় গেছে তা সেও জানে, তার বউ জানে। অর্থাৎ মিন্টু যে মুক্তিযুদ্ধে গেছে, মানে মুক্তিযোদ্ধা হিসাবে গেছে, সে তার বউ জানে এবং নুরুল হুদা নিজেও জানে। কিসিঞ্জার, অর্থাৎ তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন হেনরি কিসিঞ্জার সাহেব, বলেছেন এসবগুলো পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার। কোনগুলো? এই যে পাকিস্তানিরা যে পুরো পাকিস্তানে মানুষের উপরে যে অত্যাচার চালাচ্ছে, এটাকে তিনি বলছেন ইন্টারনাল অ্যাফেয়ার, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। মানুষ মেরে সাফ করে দেয়, বাড়িঘর, গ্রাম, হাট, বাজার জ্বালিয়ে দিচ্ছে, কারো কোনো মাথা ব্যথা নেই। এসবগুলো ইন্টারনাল অ্যাফেয়ার। না না, এ ধরনের ভাবনা ধারের কাছে ঘেঁষতে দেওয়া ঠিক নয়। নিচের ফ্ল্যাটে থাকে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, তার শ্বশুর নিশ্চয় সর্দার গোছের রাজাকার। সপ্তাহে 2-3 দিন মেয়ের বাড়িতে রেফ্রিজারেটর, টেপ রেকর্ডার, দামি দামি সোফা সেট, ফ্যান, খাট পালং সব চালান পাঠায়। অর্থাৎ এই যে ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক, এনার কতই বা ইনকাম হতে পারে, কিন্তু তার শ্বশুর ওই সর্দার গোছের রাজাকার, যে বাঙালিদের উপরে অত্যাচার করে, তারপরে বাঙালিদেরকে বাসা থেকে যেসব মালামাল তারা ছিনিয়ে নেয় পাকিস্তানি বাহিনীদের সাথে, সেগুলি আবার আত্মীয় স্বজনের বাড়িতে পাঠিয়ে দেয়। অর্থাৎ রাজাকাররা যে তখন বাঙালিদের উপর অত্যাচার করেছিল, সেইগুলি এখানে উপস্থাপন করা হয়েছে। দেখি তো ফিট করে কিনা, অর্থাৎ নুরুল হুদা বলছে যে আসলে মিন্টু রেইনকোটটা আসলে ফিট করে কিনা। আসমা এগিয়ে এসে তার গায়ে রেইনকোট চড়ে দিতে বলে, মানে এই কথাটা বলে হচ্ছে আসমা তার গায়ে চড়ে দিতে, অর্থাৎ নুরুল হুদার গায়ে মিন্টুর রেইনকোটটা চড়ে দিতে বলে, দেখি ফিট করে কিনা। মিন্টু তো আমার অনেক লম্বা, অর্থাৎ আসমা বলছে যে আমার ছোট ভাই তো অনেক লম্বা, তোমার গায়ে হবে তো? দেখো ফের মিন্টুর দৈর্ঘ্যের তুলনা করে তার সঙ্গে। এই ভাইকে নিয়ে এরকম বাড়াবাড়ি করাটা কি আসমা ঠিক হচ্ছে? ভালোই হলো, তোমার গোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে, পায়েও বৃষ্টি লাগবে না। এখানে আসমার শেষ নয়, রেইনকোটের সঙ্গে টুপিটাও এনে চড়িয়ে দেয় তার মাথায়। আব্বু ছোট মামা হয়েছে, আব্বু ছোট মামা হয়েছে, অর্থাৎ 2.5 বছরের মেয়ের সদ্য ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বলি শুনে সে চমকে ওঠে। মিন্টু কি ঢুকে পড়লো অস্ত্র শস্ত্র হাতে? এর মানে পিছিয়ে পিছিয়ে ঢুকছে মিলিটারি। এটা নুরুল হুদার মনের যে ভয় বা ভীতি পাকিস্তানি বাহিনী সম্পর্কে, সেটি এখানে উপস্থাপন করা হয়েছে। কিন্তু আসলে তার মেয়ে তো বলছে রেইনকোট পরার কারণে তার আব্বুকে ছোট মামার মতো দেখা যাচ্ছে। তার মানে না, দরজার ছিটকিনি ও খিল সব বন্ধ। তাকে কি মিন্টুর মতো দেখাচ্ছে? মিলিটারি আবার ভুল করে বসবে না তো? এর মধ্যে তার 5 বছরের ছেলেটা গম্ভীর চোখে তাকে পর্যবেক্ষণ করে রায় দেয় আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে। আব্বু তাহলে মুক্তিবাহিনী, তাই না? এ তো ভাবনার কথা। আসলে এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে লেখক আখতারুজ্জামান ইলিয়াস তিনি এই বাক্যটির মধ্যে যে আব্বু তাহলে মুক্তিবাহিনী, তার মানে রেইনকোটটি আসলে যে প্রতীক অর্থে আমরা বলেছিলাম যে রেইনকোটটি পরার পরে যে নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানে জাগরিত হয়েছিল, সেই বিষয়টিকে এখানে উপস্থাপন করা হয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের নতুন রূপে সে ভেবাচেকা খায়, অর্থাৎ নতুন রূপটাই মূলত তার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা চলে আসছে। না, খামাখা ভয় পাচ্ছে। বৃষ্টির দিনে রেইনকোট গায়ে দেওয়াটা অপরাধ হবে কেন? মিলিটারি কি আর বিবেচনা বোধ নাই?
প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ ঠিকই বলে। শোনেন, মিলিটারি যাদের ধরে মিশে মিশে ধরে না, সাবমার্সিভ অ্যাক্টিভিটিজের জন্য অর্থাৎ রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে যারা, তারা সামহাও অর আদার ইনভলভ, অর্থাৎ যারা এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের ভিতরে কোনো না কোনোভাবে জড়িত, সে তো বাপু এসব থেকে শত হাত দূরে, অর্থাৎ নুরুল হুদা তো এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড থেকে অনেক দূরে। শালা তার বর্ডার ক্রস করলো, ফিরে এসে দেশের ভেতরে দমাদম মিলিটারি মারে, তাতে আর দুলা ভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ তার শালা যে বিন্টু, সে বর্ডার ক্রস করে অর্থাৎ ভারতে যে ট্রেনিং নিয়ে আসছে, তারপরে এসে দমাদম মিলিটারি মারছে, এতে দুলা ভাইয়ের দোষটা কোথায়? অর্থাৎ নুরুল হুদার দোষ কোথায়? এই যে মিলিটারি প্রত্যেক দিন এই ঢাকা শহরের বাজার পোড়ায়, বস্তিতে আগুন লাগিয়ে টপটপ মানুষ মারে, মেয়েদের ধরে নিয়ে যায়, সে কখন এসব নিয়ে টু শব্দটি করেছে? কলেজের দেয়াল ঘেঁষে প্রিন্সিপালের কোয়ার্টারের পাশে মিলিটারি ক্যাম্প, ক্লাস সব বন্ধ, ছেলেরা কেউ আসে না। মাস্টারদের হাজিরা দিতে হয়, তাও বহু টিচার গা ঢাকা দিয়েছে কবে থেকে, সে তো রোজ টাইমলি অর্থাৎ সময় মতোই যায়। স্টাফ রুমে কলিগরা অর্থাৎ সহকর্মীরা ফিসফিস করে কোথায় কোন ব্রিজ উড়ে গেল, কোথায় 7 মিলিটারি লাশ পড়েছে ছেলেদের গুলিতে, এই কলেজে কোন কোন ছেলে ফ্রন্টে গেছে অর্থাৎ মুক্তি বাহিনীতে গেছে, কই সে তো এসব আলাপের মধ্যে কখনো থাকে না। এসব কথা শুরু হলে আলগোছে মানে আলতোভাবে সে উঠে চলে যায় প্রিন্সিপালের কামরায়। ডক্টর আফাজ আহমেদের খ্যাসখ্যাস গলায় হিন্দুস্তান ও মিসক্রিয়ান্টের অর্থাৎ ভারত যে আমাদের সাহায্য করছে এবং মিসক্রিয়ান্ট অর্থাৎ তাদের দৃষ্টিতে যে মুক্তি বাহিনী, এই আশু ও অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে নিশ্চিত ভবিষ্যৎবাণী শোনে। তার মানে ডক্টর আফাজ আহমেদ যেহেতু পাকিস্তানিদের দলে, সেজন্য সে বলছে যে অবশ্যই ভারত এবং বাংলাদেশে পরাজয় নিশ্চিত। ওই ঘরে আজকাল সহজে কেউ ঘেঁষে না, ওই ঘর মানে প্রিন্সিপালের ঘরে। উর্দুর প্রফেসর আকবর সাজিদকে প্রিন্সিপাল আজকাল তোয়াজ করে, অর্থাৎ সেই ঘরে শুধু আকবর সাজিদ এবং প্রিন্সিপালে বেশিরভাগ গল্পগুজব করে। রাস্তায় একটা রিক্সা নেয়, তার রিক্সার পরোয়া সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম, কি মজা! আর গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। টুপির বারান্দা বলতে যে টুপির সামনের দিকে একটু বাড়তি কাপড় থাকে, শক্ত কাপড়, সেটাকে বলছে টুপির বারান্দা। ঠিক 5-7 নয়, টুপির তেজ কি পানিতেও লাগলো নাকি? তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি মানে মিলিটারির মতো, কোন ধরনের মিলিটারির মতো লাগছে? যে পাঞ্জাব আর্টিলারি নাকি বালুচ রেজিমেন্ট, বালুচ মানে বেলুচিস্তানের যে উপদল, না কমান্ডো ফোর্স, নাকি প্যারামিলিটারি, না মিলিটারি পুলিশ? ওদের তো এক এক গোষ্ঠীর এক এক নাম, অর্থাৎ গোষ্ঠী বলতে এক এক দলের এক এক নাম, এক এক সুরত, অর্থাৎ চেহারাও ভিন্ন ভিন্ন। তার রেইনকোটে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক, সে বেশ হনন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব, কিন্তু রেইনকোটের ভেতরে কি সুন্দর মিন্টু এই রেইনকোটটা রেখে গিয়ে কি ভালোই যে করছে। সে বাসে উঠলে তার রেইনকোটের পানি পড়তে লাগলো বাসের ভিজে মাটিতে। খালি রাস্তা পেয়ে বাস চলে খুব জোরে, কিন্তু তার আসনটি সে নির্বাচন করতে পারছে না। টলতে টলতে একবার এই সিট দেখে, পছন্দ হয় না বলে ফের ওই সিটের দিকে তাকায়। এমন সময় পেছনের দিক থেকে দুজন যাত্রী উঠে পড়ে তাড়াহুড়া করে রাখো রাখো বলতে বলতে ঝুঁকি নিয়ে তারা নেমে পড়ে চলন্ত বাস থেকে। সে তাদের দিকে তাকায় এবং বুঝতে পারে এরা পালালো ঠিক তাকে দেখে। লোক দুটো নিশ্চয়ই ক্রিমিনাল, একটা চোর আর একটা পকেটমার, কিংবা দুটোই চোর অথবা পকেটমার। নামবার মুহূর্তে দুটোর মধ্যে সর্দার টাইপেরটা তার দিকে পেছন ফিরে তাকালো। সেই চোখ ভরা ভয়, কেবল ভয়, অর্থাৎ রেইনকোট দেখে ভাবছে যে হয়তো বা এ কোনো পুলিশের বা মুক্তিযোদ্ধার লোক। জুৎসই সিট বেছে নিয়ে, অর্থাৎ খুব আরামদায়ক সিট বেছে নিয়ে সে ধপাস করে বসতে ফোমে ফস করে আওয়াজ হয় এবং তাইতে ঘাড় ফিরিয়ে তাকায় সামনের সিটে বসা 3 জন যাত্রী। এদের সে ঠিক চোর অথবা পকেটমার বলে ঠিক শনাক্ত করে ফেলে। ডাকাত হতে পারে, কিংবা মিলিটারি কোনো বস্তিতে আগুন লাগিয়ে চলে এলে এরা ছোটে সেখানে লুটপাট করতে, অথবা মিলিটারি কোথাও লুটপাট করলে এরা এগিয়ে উচ্ছিষ্ট কুড়ায়। 3টেই পরের স্টেজে
স্টপেজে নামার জন্য অনেক আগেই ধরফর করে উঠে দাঁড়ায়। অর্থাৎ এখানে এক কথা বোঝা যাচ্ছে যে নুরুল হুদাকে দেখে তারা মুক্তিযোদ্ধা মনে করছে এবং তারা যেহেতু ছিনতাইকারী, লুটপাটকারী, সেই জন্য তারা তাদেরকে দেখে ভয়ে বাস থেকে দ্রুত নেমে যাচ্ছে। বাস থামার সঙ্গে সঙ্গে নেমে পড়ে, ছটফট পায়। 3টি ক্রিমিনাল একটাও তার দিকে আর ফিরে তাকায় না। তার মানে তাকে বেশি ভয় পেয়েছে বলেই তার সঙ্গে চোখাচোখি এড়াতে এদের এত কসরত। যা মিন্টু রেনকোট তার কাজে হচ্ছে। চোর, ছেঁচড়, পকেটমার সব কেটে পড়ছে। ভালো মানুষেরা থাক, সে বেশ সৎসঙ্গে চলে যাবে একেবারে কলেজ পর্যন্ত। আসাদ গেট বাস স্টপেজ ঝিরিঝিরি বৃষ্টিতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল বেশ কয়েকজন মানুষ। বাস থামালে সে দেখলো একে একে 9 জন প্যাসেঞ্জার বাসে উঠলো। সে খুব খুঁটিয়ে খুঁটিয়ে সবাইকে দেখে, তো তার দিকে তাকিয়ে 9 জনে 3 জন আরও রাখো এবং একজন রাখো রাখো বলতে বলতে নেমে পড়লো ধরপড় করে। শেষের জন বোধ হয় এমনি অর্ডিনারি চোর, সাধারণ সিসকে চোর হওয়ার সম্ভাবনাই বেশি। আর প্রথম 3টে কোথাও সুন্দরী মেয়ে মানুষ দেখলে মিলিটারিকে খবর দেয়, কিংবা মিলিটারির কাছ থেকে বন্দুক নিয়ে পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে মহল্লায় মহল্লায় ঘুরে আর সুন্দরী মেয়েদের ধরে এনে পৌঁছে দেয় মিলিটারি ক্যাম্পে। এগুলো হলো রাজাকার। মিলিটারি এখন যাবতীয় গাড়ি থামাচ্ছে, গাড়ির প্যাসেঞ্জারদের নামিয়ে দাঁড় করিয়ে দেয় রাস্তার ধারে। আরেক দল মিলিটারি স্টেন গান তাক করে রাখছে এই মানুষের শাড়ির ওপর। অন্য একটি দল ফের ওই সব লোকের জামা কাপড় ও শরীরের গোপন জায়গাগুলো তল্লাশি করছে। মিলিটারি যাদের পছন্দ করছে তাদের ঠেলে দিচ্ছে পেছনে দাঁড়ানো একটা লরির দিকে। তাদের বাসটিতে এসে উঠলো লম্বা ও ফর্সা মিলিটারি। এখন বাসের ভেতর কোনো আওয়াজ নাই, যাত্রীদের বুকে টিপ টিপ শব্দ এই নীরবতার সুযোগে বাড়ে এবং এটাই তার মাথায় বাজে দ্রাম দ্রাম করে। বারান্দাওয়ালা টুপির নিচে শব্দের ঘষায় ঘষায় আগুন জ্বলে এবং তার হলকা বেরোয় তার চোখ দিয়ে। তবে একটু নড়ে বসলে মাথার ও বুকের ধ্বনি নিয়ন্ত্রণে আসে এবং এসবকে পরোয়া না করে সে সরাসরি তাকান মিলিটারির মুখের দিকে। মিলিটারির চোখ ছোঁচালো হয়ে আসে এবং ছোঁচালো চোখের মনে কাটার মতো বিঁধে যায় তার মুখে। অর্থাৎ তার চোখ আর নুরুল হুদার মুখ যেন সামনাসামনি এসেছে। অর্থাৎ মিলিটারি তার সূচের মতো সোচালো চোখ দিয়ে কার মুখ মানে দেখছে, এই নুরুল হুদার চোখ। রেইনকোটের বৃষ্টির ফোঁটা গোনাগুলিতে সেরে মিলিটারি হঠাৎ বলে, আগে বাড়ো। বাস হঠাৎ স্টার্ট দিয়ে কয়েক পা লাফিয়ে আগে বাড়ে এবং যাত্রীদের স্বস্তি নিঃশ্বাসের ধাক্কায় অতিরিক্ত বেগে ছুটে পার হয়ে যায় ঢাকা কলেজের গেট। অর্থাৎ রেইনকোট মানে যে মিলিটারি ছিল সে কি করছিল, নুরুল হুদাকে দেখতে ছিল, কিন্তু হঠাৎ করে সে আগে বাড়ো অর্থাৎ রাখো এটা বলে সে লাফিয়ে পড়ে আবার নেমে যায়। তখন বাসের যাত্রীরা একটু হাঁপ ছেড়ে বাঁচে, যেহেতু মিলিটারি নেমে গেল এই জন্য তাদের ভয়টা কমে গেল। নিউ মার্কেটের সামনে এসে পড়লে সে উঠে দাঁড়ায় এবং হুকুম করে, রাখেন, নামবো। বাস একটু স্লো হলে তার রেইনকোটের জমানো পানি গড়িয়ে পড়তে দিয়ে অপরাধীমুক্ত বাস থেকে নামতে নামতে সহযাত্রীদের দিকে তাকিয়ে সে ঠোঁট বাঁকায়। এতে তার সামনের সারির দাঁতও বেরিয়ে পড়ে। যারা দেখেছে তারা তার সে ভঙ্গিটিকে ঠিক হাসি বলে শনাক্ত করতে পেরেছিল বলে তার ধারণা হয়। অর্থাৎ এই নুরুল হুদার জন্যই মিলিটারি, রাজাকার, সিসকে চোর এরা সবাই নেমে গেছে। এই জন্য সে একটু নিজের মধ্যে মুক্তিযোদ্ধার যে ভাবটা সেটা অন্যদের কাছে দাঁত একটু বের করে মানে সহযাত্রীদের দিকে ঠোঁট বাঁকিয়ে কথা বলে। প্রিন্সিপালের কামরায় প্রিন্সিপালের সিংহাসন মার্কা চেয়ারে বসে আছেন জাঁদরেল অর্থাৎ প্রভাবশালী টাইপের এক মিলিটারি পান্ডা প্রধান। তার ভারী কি অর্থাৎ গাম্ভীর্যপূর্ণ মুখ থেকে অনুমান করা যায়, মুখ দেখে অনুমান করা যায় পান্ডাটি অর্থাৎ সেনাপ্রধানটি কর্নেল কিংবা মেজর জেনারেল অথবা মেজর বা ব্রিগেডিয়ার। তাকে দেখে প্রিন্সিপালের কালো মুখ বেগুনি হয়। ডক্টর আফাজ আহমদ এমএসসি, পিএইচডি, ইপিএস, ইএস হওয়ার চেষ্টা করতে করতে ছাড় বলে, হি ইজ প্রফেসর হুদা। অর্থাৎ নুরুল হুদাকে দেখে প্রিন্সিপাল বলছে হি ইজ প্রফেসর হুদা। কিন্তু ডক্টর আফাজ আহমেদ এমএসসি, পিএইচডি নিজে ভুল সংশোধন না করে পারে না। সরি, হি ইজ নট এ প্রফেসর, এ লেকচারার ইন কেমিস্ট্রি, শাট আপ। এবার প্রিন্সিপাল থামে, অর্থাৎ প্রিন্সিপাল তাকে থামায় দেয় প্রিন্সিপালকে যে আপনি থামেন।
তাকে এবং আব্দুল সাত্তার মৃধাকে মিলিটারি জিপে নিয়ে তোলার আগে জেনারেল কর্নেল বা ব্রিগেডিয়ার প্রিন্সিপালকে কড়া গলায় বলে, সেনাবাহিনীকে নিয়ে মজা করে শায়েরি অর্থাৎ কৌতুক করা খুব বড় অপরাধ, এবার তাকে ছেড়ে দেওয়া হলো, তবে কড়া ওয়াচে রাখা হবে তাকে। মানে প্রিন্সিপাল যেহেতু একটু মিলিটারিদের সাথে অর্থাৎ ব্রিগেডিয়ারের সাথে একটু ফান করতে গিয়েছিল, সেই জন্য তাকে ধমক দিয়ে এই কথা বলছে। উর্দুর প্রফেসর আকবর সাজিদের দোহাই পেড়ে প্রিন্সিপাল সুবিধা হয় না, নুরুল উদ্বিগ্ন হয়, মানে নুরুল হুদা উদ্বিগ্ন হয়। সাজিদ সাহেব যদি পালিয়ে না থাকে তো তার কপালে যে কি আছে তা জানে এক আল্লাহ আর জানে এই মিলিটারি। তাদের দুজনের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, তাদের দুজনকে, একজন নুরুল হুদা আর একজন হচ্ছে আব্দুল সাত্তার মৃধা। জিপ চলছিল একে বেঁকে, মস্ত উঁচু একটা ঘরে তাদের এনে ফেলা হয়। চোখ খুলে দিলে সে আব্দুল সাত্তার মৃধাকে দেখতে পায় না, জায়গাটা একেবারে আছে, অর্থাৎ দুজনকে দুই জায়গায় রাখা হয়েছে। একটা ডেক চেয়ারে সে যে কতক্ষণ বসে থাকলো তার কোনো হিসাব নেই। তার সামনে একটা চেয়ারে এসে বসলো এক মিলিটারি, তাকে ইংরেজিতে নানান প্রশ্ন করলে সে জবাব দেয়। লোকটা চলে গেলে তাকে অন্য ঘরে নিয়ে ফের অন্য একটা লোক এসে তাকে প্রশ্ন করে এবং সে জবাব দেয়। প্রশ্নগুলো প্রায় একই রকম এবং তার উত্তরেরও হেরফের হয় না। যেমন কিছুদিন আগে তাদের কলেজে কয়েকটা লোহার আলমারি কেনা হয়েছে, ওগুলো বয়ে নিয়ে এসেছিল কারা? সে জবাব দেয় ঠিক অফিসের জন্য 3টে, বোটানি হিস্ট্রি জিওগ্রাফি ডিপার্টমেন্টের জন্য 2টো করে এবং ইংরেজির জন্য একটা, সর্বোচ্চ 10টি আলমারি কলেজে নিয়ে আসা হয়েছে। এত কথা বলার দরকার নেই তার। ওই আলমারিগুলো নিয়ে আসা হয় কয়েকটি ঠেলা গাড়ি করে, ঠেলা গাড়িওয়ালাদের তো সে ভালো করেই চেনে, অর্থাৎ নুরুল হুদার কথা বলছে ওই পাকিস্তানিরা। নুরুল হুদা জবাব দেয় তাদের সে চিনবে কোত্থেকে, তারা হলো কুলি, সে একজন লেকচারার। তাহলে সে তাদের সঙ্গে এত কথা বলছিল কেন, অর্থাৎ নুরুল হুদা কেন ওই ঠেলা গাড়িওয়ালাদের সাথে এত কথা বলছিল? প্রিন্সিপালের আদেশে সে আলমারিগুলোর স্টিলের পাতের ঘনত্ব, দেরাজে অর্থাৎ ডয়ার সংখ্যা ও আকার, তালা চাবির মান, রঙের মান প্রভৃতি পরীক্ষা করে দেখছিল, তার দায়িত্ব ছিল, তাই সে ততক্ষণ ধরে কথা বলছিল। মিলিটারি শান্ত গলায় তথ্য সরবরাহ করার ভঙ্গিতে বলে, মিসক্রিয়েন্টরা কলেজে ঢুকেছিল কুলির বেশে, এটা তার চেয়ে আর ভালো জানে কে, অর্থাৎ এটা নুরুল হুদায় সবচাইতে ভালো জানবে। তারা আজ ধরা পড়ে নুরুল হুদার নাম বলেছে, তাদের সঙ্গে তার যোগাযোগ নিয়মিত, সে গ্যাংয়ের অর্থাৎ দলের একজন সক্রিয় সদস্য, অর্থাৎ নুরুল হুদা সেই দলের অর্থাৎ মুক্তিযোদ্ধাদের একজন সদস্য, এটা পাকিস্তানি কমান্ডাররা বুঝতে পেরেছে। আমার নাম সত্যি বলেছে, আমার নাম বলেছে। নুরুল হুদার হঠাৎ চিৎকারে মিলিটারি বিরক্ত হয় না, বরং উৎসাহ পায়। উৎসাহিত মিলিটারি ফের বলে, কুলিরা ছিল ছদ্মবেশী মিসক্রিয়েন্ট, অর্থাৎ ছদ্মবেশী মুক্তিযোদ্ধা। তারা কলেজের টিচারদের মধ্যে নুরুল হুদারই নামই বলেছে। নুরুল হুদা অবাক হয়ে তাকিয়ে থাকে, তারা কি তাকে চেনে? কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আলমারি সাজিয়ে রাখার সময় এক কুলি দাঁড়িয়েছিল তার গা ঘেঁষে। তখন তো ঘোরতর বর্ষাকাল, ঢাকায় এবার বৃষ্টিও হয়েছে খুব। রাত দিন এই বৃষ্টি নিয়ে সে কি যেন বলেছিল, তাতে কুলিটা বিড়বিড় করে ওঠে, বর্ষাকালেই তো জোত অর্থাৎ সুবিধা, কথাটা 2বার বলেছিল। এর মানে কি স্টাফ রুমে কে একজন একদিন না 2 দিন ফিসফিস করেছিল যে বাংলার বর্ষা ঋতু শালারা জানে না, অর্থাৎ শালারা বলতে এখানে পাকিস্তানিদেরকে বলা হচ্ছে। রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসন। এই বাক্যটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে আমি অর্থ দিয়ে দিয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচণ্ড শীতের কারণে হিটলার বাহিনী রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল, অর্থাৎ রাশিয়ার কাছে পরাজিত হয়েছিল কি শীতের জন্য, সেই জন্য রাশিয়ার ছিল জেনারেল উইন্টার মানে শীতকাল, আর বাংলাদেশে প্রবল বর্ষা পাকিস্তানের জন্য বিপজ্জনক। তাহলে আমাদের রয়েছে জেনারেল মনসুন, মনসুন শব্দ অর্থ বর্ষাকাল। ওই ছদ্মবেশী ছেলেটা কি এই কথাই বুঝিয়েছিল? তার উপর তাদের এত আস্থা, অর্থাৎ নুরুল হুদার উপর তাদের এত আস্থা, উৎসাহে নুরুল হুদা এদিক ওদিক তাকায়। তার মৌনতা মিলিটারিকে আরেকটু নিশ্চিত করে, কোন নিশ্চিত করে যে আসলে নুরুল হুদা তাদের সাথে জড়িত। কিছুক্ষণ পর, কতক্ষণ পর সে বুঝতে পারে না, মিলিটারি তাকে ফের একই প্রশ্ন করে জবাব না পেয়ে প্রবল বেগে 2টো ঘুষি লাগায় তার মুখে। প্রথম ঘুষিতে সে কাত হয়, দ্বিতীয় ঘুষিতে পড়ে যায় মেঝেতে। মেঝে থেকে তুলে তাকে মিলিটারি ফের জিজ্ঞাসা করে ওদের আস্তানা কোথায়, সে খবর তার তো ভালোভাবে জানা আছে। সে জবাব দেয় হ্যাঁ, অর্থাৎ
এখন নুরুল হুদা বলে যে হ্যাঁ জানি। ওই ঠিকানাটা বলে দিলেই তো তাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে, এই নিশ্চয়তা দিয়ে তাকে পাউরুটি ও দুধ খাওয়ানো হয়। তাকে ভাবতে সময় দিয়ে মিলিটারি চলে যায়। কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, মিলিটারি ফিরে এসে ফের বলে মিসক্রিয়েন্টদের ঠিকানা তো তার জানা আছে। সে ফের জবাব দেয় হ্যাঁ, কিন্তু পরের প্রশ্ন জবাব না পেয়ে মিলিটারি তাকে নিয়ে যায় অন্য একটি ঘরে। তার বেটে খাটো শরীরটাকে ঝুলিয়ে দেওয়া হলো ছাদে লাগানো একটা আংটার সঙ্গে। তার পাছায় চাবুকের বাড়ি পড়ে সপাত সপাত করে। তবে বাড়িগুলো বিরতিহীন পড়তে থাকায় কিছুক্ষণের মধ্যেই সেগুলো নুরুল হুদার কাছে মনে হয়েছে উৎপাত বলে। তার মানে এখন আর সে বাড়িগুলো লাগছে না। মনে হচ্ছে যেন বৃষ্টি পড়ছে মিন্টু রেইনকোটের উপরে। রেইনকোটটা এরা খুলে ফেলেছে, কোথায় রাখলো কে জানে, কিন্তু তার তার শরীরে এখনো লেগেই রয়েছে। অর্থাৎ মিন্টুর যে কোটটা, সেই কোটটা আসলে রেইনকোটটি মূলত এই যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। তার মানে নুরুল হুদা এখন মুক্তিযুদ্ধের চেতনায় তিনি এখন নিজেকেই মুক্তিযোদ্ধা মনে করছেন। তাই পাকিস্তানিদের চাবুকের আঘাত আর এখন তারা ভালো তেমন কোনো আঘাত করছে না, বরং সে নিজেকে উৎপাত ভাবছে সে তাদের চাবুকের মারগুলো। এই জন্য যে তার শরীর অর্থাৎ কোটটা খুলে নিলেও কোটের যে চেতনাটা সেটা এখনো তার শরীরে লেগে রয়েছে। সেজন্য তার কাছে আর ওগুলো কিছুই মনে হচ্ছে না, মনে হচ্ছে শুধুমাত্র উৎপাত। বৃষ্টির মতো চাবুকের বাড়ি পড়ে তার রেইনকোটের মতো চামড়ায়। আর সে অবিরাম বলেই চলে মিসক্রিয়েন্টদের এখানে মুক্তিযোদ্ধাদের ঠিকানা তো জানা আছে। শুধু তার শালার নয়, তার ঠিকানা জানার মধ্যে কোনো বাহাদুরি নেই। সে ছদ্মবেশী কুলিদের আস্তানাও চেনে, তারাও তাকে চেনে, অর্থাৎ মুক্তিযোদ্ধারাও তাকে চেনে, এবং তার উপর তাদের আস্থা কম নয়। তাদের সঙ্গে তার আতায়াতের অর্থাৎ যোগাযোগের অভিযোগ ও তাদের সঙ্গে তার আতায়াত রাখার উত্তেজনায় নুরুল হুদার ঝুলন্ত শরীর এতটাই কাঁপে যে চাবুকের বাড়ির দিকে তার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না। অর্থাৎ শেষে লেখক বলছেন যে নুরুল হুদা এখন একেবারেই নিজেকে মুক্তিযোদ্ধা মনে করছে, যেহেতু সে নিজে সরাসরি যুদ্ধ না করলেও সে কি করছে, মুক্তিযোদ্ধাদের সাহায্য করছে, সেজন্য নিজেও সে মুক্তিযোদ্ধা। আর এই মুক্তিযোদ্ধা ভাবনাটা যখন তার শরীরের মধ্যে চলে আসলো, সেজন্য তার ঝুলন্ত শরীর এখন সেই গৌরবে থরথর করে কাঁপছে, এবং সেজন্য আর ওই চাবুকের বাড়ির দিকে তারা মনোযোগ দেওয়া হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং এই ভিডিওটি তোমরা প্রয়োজন হলে বারবার দেখবে, তাহলে আমার ধারণা তোমাদের এই গল্পটি সম্পর্কে সকল ধারণা পরিষ্কার হবে। ধন্যবাদ, সুন্দর আগামীর প্রত্যাশা।